পিআর হোল্ডার হওয়ার স্বপ্ন নিয়ে যারা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করেন, এখানে ইকোনমিক ক্যাটাগরিতে সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু হয় প্রত্যেক বছরে। এবছরে 3,95,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে, অলরেডি 1,15,000 ইস্যু করা হয়ে গেছে। তো যে বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইকোনমিক ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি বা এখানে সবচেয়ে সর্বাধিক যেটা যে ক্যাটাগরিতে ইস্যু হয় সেটা হলো স্কিল মাইগ্রেশন ক্যাটাগরি, অর্থাৎ যারা জব এক্সপিরিয়েন্স শো করে এখানে ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করেন। বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রি যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোই জব রিলেটেড, অর্থাৎ আপনি জব এক্সপিরিয়েন্সের সাথে শো করেই মূলত এখানে আপনি আবেদন করেন। এখানে 1,24,000। এছাড়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে যে ক্যাটাগরি এখানে 55,000। তো 1,24,000 সাথে 55 যদি যোগ করেন তাহলে কত হয়? আপনার এখানে অনেক, প্রায় 1,80,000। তো 1,80,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছে আপনার ইকোনমিক, অর্থাৎ জব এক্সপিরিয়েন্স যারা শো করতেছেন। এর বাইরে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, রুরাল কমিউনিটি প্রোগ্রাম, তারপরে আপনার আরও কিছু সাইড প্রোগ্রাম রয়েছে। তো সবগুলোর ক্ষেত্রেই জব এক্সপিরিয়েন্স শো করা হয়। সাম্প্রতিক সময়ে দেখা গেছে জব এক্সপিরিয়েন্স শো যেটা করা হচ্ছে সেগুলো অনেকগুলো অ্যাকসেপ্ট করতেছে না আইআরসিসি। এর ফলে অনেকে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার একদম দ্বার প্রান্তে এসে তারা ভিসা পাচ্ছেন না, তাদের অ্যাপ্লিকেশনটা রিফিউজ হচ্ছে। তো আজকে এই জন্য এই গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে আপনাদের সামনে আমাদের আজকের প্রেজেন্টেশন। আশা করছি যারা কানাডাতে ইকোনমিক ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরি হোক না কেন আবেদন করতে চান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করে, তাদের সবার জন্যই তথ্যগুলো জেনে রাখাটা খুবই জরুরি, খেয়াল করাটা খুবই জরুরি। আদারওয়াইজ আপনি প্রবলেমে পড়তে পারেন। এছাড়াও কোনো প্রবলেম হয়ে গেলে আপনি কিভাবে এটার ব্যাখ্যা দেবেন, কাউন্টার, সেখান থেকে কীভাবে উত্তরণ পাবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবার জন্য এই তথ্যগুলো অনেক হেল্পফুল হবে, এটা আমরা বিশ্বাস করি। How to respond to an IRCC officer if they are not satisfied with your work experience? যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে ইমিগ্রেশন অফিসার স্যাটিসফাই না হয় তাহলে আপনার করণীয় কী এবং এক্ষেত্রে কী কী বিষয় দেখা হয় খুব ভালো করে খেয়াল করবেন। তো যারা ফরেন ন্যাশনাল হিসেবে এখানে কানাডাতে ইমিগ্রেন্ট হতে চান তারা যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো শো করেন এক্সপিরিয়েন্স লেটারের মাধ্যমে, এগুলোর ফাইনালি সেগুলো অ্যাকসেপ্ট হতে পারে, কারেক্টলি সেগুলো ক্লেম হতে পারে, আবার ইনকারেক্টলি প্রেজেন্ট করার কারণে সেগুলো রিফিউজ হওয়ার পসিবিলিটি থাকে। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পিআর পাথওয়ের জন্যে। বিশেষ করে Canadian and foreign work experience a factor in scoring under the comprehensive ranking system CRS score for express entry candidates. তো যারা কানাডাতে এসে জব করতেছেন বা কানাডার বাইরেও জব করেছেন অথবা দুই জায়গাতেই এক্সপিরিয়েন্স আছে, দেখা গেলো আগে আপনি আপনার দেশে জব করেছেন, পরে হয়তো কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন কিংবা স্টাডি পারমিট থেকে ওয়ার্কারে কনভার্ট হয়েছেন। তো এই দুই জায়গার এক্সপিরিয়েন্সগুলোই আপনার এখানে শো করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় খেয়াল করতেছে আরসিসি অফিসার্স মে কোশ্চেন ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড উইল প্রোভাইড পটেন্সিয়াল স্টেপস that permanent residence applicants can take to clear up misunderstanding for it. তো এখানে যে প্রশ্নগুলো উদ্রেক হয় সেগুলো একটু বুঝি আমরা। কোশ্চেন্স অ্যারাউন্ড whether the appropriate national occupational classification was chosen by the applicant. এখানে সবচেয়ে বড় যে ম্যাটার সেটা হলো আপনারা যে জব করতেছেন আপনাদের নিজ নিজ অভিজ্ঞতা যেটার আলোকে আপনি গ্যাদার করেছেন। তো এখানে আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রিতে বা কানাডার যে কোনো আপনার স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে আপনাদেরকে একটা এনওসি চয়েস করতে হয়। এনওসি চয়েস করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই জায়গাতে যদি আপনার ভুল হয়, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক ক্যাটাগরি, আপনি এনওসি যদি আর একটা চয়েস করে থাকেন, এখন দেখা গেলো সেই এনওসির মাধ্যমে আপনি এখানে ইনভাইটেশন পেলেন, কিন্তু পরে ইমিগ্রেশন অফিসার যখন আপনাকে আইটি পাঠানোর পরে আপনি সব ডকুমেন্ট যখন পাঠিয়ে দিলেন, তখন অফিসার চেক করে দেখলো যে আপনার এনওসির সাথে এক্সপিরিয়েন্স যাচ্ছে না, মিল হচ্ছে না, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। তো এই বিষয়টি একটু খেয়াল করুন। ইন সাম কেসেস an officer may not be satisfied that you are correct classified your work experience. In these cases, you will not need to provide additional evidence that your work experience correspond to a national occupational classification code in question. You will need, তখন আপনাকে অ্যাডিশনাল
এখানে এভিডেন্স প্রোভাইড করতে হবে যে বাস্তবিক অর্থে যে এনওসির অধীনে আপনি আইটিআই পেয়েছেন সেটার অধীনে আপনি কোয়ালিফাই করেন। তো এই অ্যাডিশনাল ডকুমেন্টেশন বা এক্সপ্লেনেশনের বিষয়গুলো খুবই জরুরি হয়ে যাবে সেই সময়। The Canadian government uses the NOC system to categorize the occupations. সেটা আপনারা তো জানেন যে আপনাদের যে বিভিন্ন ধরনের হাজার হাজার ওয়ার্ক ক্যাটাগরি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেগুলো কানাডা গভর্নমেন্ট একটা সিস্টেমের মধ্যে এনেছে। আনার ফলে দেখা গেল যে সেটার জন্য একটা কোড দেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের বিহাইন্ডে, এবং সেই কোডের সাথে এনওসির ওয়েবসাইটে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া রয়েছে যে এই কোডের অধীনে যে সমস্ত এনওসি রয়েছে সেগুলোর জবের কি কি শর্ত পূরণ করতে হবে, কি কি শর্ত পূরণ করলে সেগুলো ওই ক্যাটাগরির এনওসির মধ্যে পড়বে। আমি যদি আরও খোলাসা করি, ধরুন এইচআর ম্যানেজারের জন্য যে এনওসি কোড রয়েছে সেই এনওসি কোড দিয়ে আপনি যদি আপনার জব এক্সপিরিয়েন্সটা শো করেন, তাহলে এনওসির ওয়েবসাইটে আপনি গেলে এইচআর ম্যানেজারে কী কী ডিউটিজ এবং রেসপন্সিবিলিটিস পালন করতে হবে তার একটা বিস্তারিত লিস্ট আছে। তো সেই লিস্টের সবগুলোই আপনার 100 হতে হবে, নট নেসেসারি, মিনিমাম 51% মিলে যেতে হবে। মেজরিটি এক্সপিরিয়েন্স সেটার সাথে অ্যালাইন করতে হবে, আদারওয়াইজ আপনার এনওসিটা অ্যাকসেপ্ট হবে না বা সেটাকে কাউন্ট করা হবে না। সেই প্রবলেমগুলো হচ্ছে, এটাই মূলত বোঝানোর মেইন উদ্দেশ্য। এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস অ্যান্ড অ্যাপ্লিক্যান্টস ফর পিআর মাস্ট চুজ দি এনওসি কোড দ্যাট ইজ মোস্ট রিলিভেন্ট টু ইচ অকুপেশন ইন হুইচ দে ক্লেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন আপনি হয়তো 3টি প্রতিষ্ঠানে জব করেছেন, 3টি প্রতিষ্ঠানে আপনার 3 ধরনের রোল ছিল। তো এখন আপনি কি করবেন, এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করার সময় 3টি এক্সপিরিয়েন্সই শো করবেন, এবং আইডেন্টিফাই করাটা খুবই জরুরি যে 3টি ক্যাটাগরির ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করেছেন, 3টি আলাদা হতে পারে, একই হতে পারে। তো সেগুলোর আলোকে আপনার জব এক্সপিরিয়েন্স লেটারটা আপনি আপনার এমপ্লয়ার থেকে নেবেন যে আপনি এই ডিউটিসগুলো পালন করেছেন, তাহলে কিন্তু আপনি এখানে কিছুটা আশ্বস্ত করতে পারেন। দিস মাস্ট বি ডিসক্লোজড ইন বোথ দি ক্যান্ডিডেট প্রোফাইল ফর ইউআই ক্যান্ডিডেটস অ্যান্ড ইন দি অ্যাপ্লিকেশন ফর পিআর। তো আপনি যখন ইউআই লঞ্চ করতেছেন বা প্রোফাইল করতেছেন তখন যেমন এই বিষয়গুলো আপনার এখানে ডিসক্লোজ করতে হবে ক্লিয়ারলি। পাশাপাশি আপনি যখন পিআর অ্যাপ্লিকেশন করতেছেন তখন ভিন্ন কিছু দেওয়া যাবে না, অবশ্যই একই ধরনের হতে হবে। আমি আরও যদি একটু খোলাসা করি, আলোচনা লম্বা হলেও আপনাদের বোঝানো দরকার, সেটা হলো এইচআর ম্যানেজারের জন্য আপনি এখানে দিয়েছিলেন, কিন্তু আপনি যখন ইনভাইটেশন পেলেন এইচআর ম্যানেজার হিসেবে এনওসি কোড শো করার পরে আপনার তো তখন ডকুমেন্ট দিতে হয়নি, ডকুমেন্ট দিতে হবে ইনভাইটেশন পাওয়ার পরে। তখন দেখা গেল যে এইচআর ম্যানেজারের ডকুমেন্ট না দিয়ে আপনি দিচ্ছেন এই অ্যাকাউন্টস ম্যানেজারের যে সমস্ত জব রেসপন্সিবিলিটি, এইগুলো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে বেশি এখানে যাচ্ছে। তো তার মানে আপনি ভুল এনওসি চয়েস করেছেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন। A significant part of picking the correct NOC for your work experience is ensuring you have performed all the actions described in the lead statement and a substantial amount of the main duties of your chosen NOC. এখানে খুব ভালো করে খেয়াল করুন যে বিষয়টি এখানে বলা হচ্ছে, দুইটা বিষয় এখানে কিন্তু বলা হয়েছে। এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা ইনশিওর করতে বলা হয়েছে, all the actions described in the lead স্টেটমেন্টে যে সমস্ত অ্যাকশন আছে সবগুলো অ্যাকশন আপনার পালন করতে হবে, প্লাস সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ দি মেইন ডিউটিস যেগুলো রয়েছে এনওসি কোডের মধ্যে, যে সেগুলোর মধ্যে আপনার সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট মানে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। একবার সবগুলো হতে হবে, নট নেসেসারি, কিন্তু এখানে লিড স্টেটমেন্টের অ্যাকশনগুলো আপনার সব পারফর্ম করতে হবে। এই দুইটি বিষয় মিলিয়ে আপনার এক্সপিরিয়েন্স লেটারটা এখানে আপনাকে সাবমিট করতে হবে, ইনক্লুডিং অল ইসেনশিয়াল ডিউটিস ওভার দি কোর্স অফ ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনি ধরুন 2 বছর 4 বছর 1 বছর যে ডিউটি জব এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন সেটার মধ্যে এই কাজগুলোর একটা বিস্তারিত ব্যাখ্যা রাখতে হবে। ইফ অ্যান ইমিগ্রেশন অফিসার ইজ আনস্যাটিসফাইড or has questions regarding the applicability of your chosen NOC, you may wish to add further supporting documentation to demonstrate that the roles and responsibilities applicable to your work experience match those of the NOC you have chosen. এবার আর কি ওই আপনাদেরকে বলি, সেটা হলো যে দেখা গেল যে আপনি যে এক্সপিরিয়েন্স লেটারটা শো করেছেন সেই এক্সপিরিয়েন্স লেটার দেখে ইমিগ্রেশন অফিসার স্যাটিসফাইড না, তিনি বলতেছেন যে তোমার এটাতে আই এম নট হ্যাপি, তো আপনার এখানে ফার্দার ডকুমেন্ট চাইতে পারে, তখন আপনাকে এখানে অ্যাডিশনাল ডকুমেন্ট দিতে হবে। আপনি যে এনওসিটা চয়েস করছেন সেই এনওসিটাকে ইস্টাবলিশ করার জন্যে আপনি সেই রিলেটেড আরও কী কী প্রমাণ এখানে দিতে পারেন সেগুলো এখানে হাজির করতে হবে। এখানে আপনাদেরকে এবার আমরা সেই ধরনের ডকুমেন্টের দেওয়ার ক্ষেত্রে একটু গাইডলাইন দিব। এখানে দেখুন, এ নোট ফ্রম ইউর এমপ্লয়ার অ্যাটেস্টিং দ্যাট you have performed the necessary work as outlined in the lead statement and main duties of the NOC you have chosen. তো যে NOC চয়েস করার কারণে আপনি
ইনভাইটেশন পেয়েছেন সেই এনওসির যে সমস্ত লিড স্টেটমেন্ট রয়েছে এবং মেইন ডিউটিজ রয়েছে এগুলো কোথায় পাবেন? এনওসির ওয়েবসাইটে গেলেই পাবেন। সেখান থেকে কালেকশন করে আপনি এমপ্লয়ারের কাছ থেকে আরও অ্যাডিশনাল লেটার নেবেন। তিনি এখানে অ্যাটেস্টেড করে দেবেন যে প্রকৃতপক্ষে আপনি এই ধরনের কাজ করেছেন, আরও কী কী প্র্যাকটিক্যালি করেছেন এই বিষয়গুলো তিনি মেনশন করে আবার একটা লেটার আপনাকে দিবেন। এরপরে 2 নম্বর যে প্রমাণটা আপনি এখানে হাজির করতে পারেন, ফটোগ্রাফিক এভিডেন্স অফ ইউর পারফর্মিং ওয়ার্ক দ্যাট অ্যালায়েন্স ইউর চুজেন এনওসি, অর্থাৎ এনওসির সাথে যায় এই ধরনের বিষয়গুলোকে আরও প্রুভ করার জন্য ফটোগ্রাফিক এভিডেন্স এখানে অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে রিসিট অর প্রফেশনাল রেকর্ডস দ্যাট ডিটেল ওয়ার্ক ডান বাই ইউ অ্যালাইন উইথ ইউর চুজেন এনওসি। তো আপনি এখান থেকে বিভিন্ন যে কাজ করতেছেন বিভিন্ন জায়গায় আপনার সাইন সিগনেচার, তারপরে হচ্ছে আপনি যে পেমেন্টগুলো পাচ্ছেন, আপনি যে ডিলগুলো করতেছেন, আপনার যে প্রফেশনাল রেকর্ড যেগুলো রয়েছে আপনার অফিসে সেগুলো এইচআর ডিপার্টমেন্ট থেকে হোক বা যেখানে আছে সেগুলো সেখান থেকে কালেকশন করে এগুলো সাপোর্টিং হিসাবে আপনি এখানে অ্যাড করতে পারেন। এবার আসি রেগুলেটেড অকুপেশনের ক্ষেত্রে। রেগুলেটেড অকুপেশনের জব এক্সপেরিয়েন্স শো করা খুবই সিরিয়াস একটা ম্যাটার, খুব ভালো করে খেয়াল করবেন। কানাডাতে সকল প্রফেশন রেগুলেটেড না, অর্থাৎ কানাডাতে আপনি একটা জব করতে চাইলে সাথে সাথে আপনি সেই জবটা করতে পারবেন তা কিন্তু না। বিশেষ করে রেগুলেটেড প্রফেশনে এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন রয়েছে, সেগুলোতে আপনার লাইসেন্সিং লাগে। আপনি ধরুন যে বাংলাদেশি সিটিজেন, আপনি হয়তো বা দুবাইতে জব করতেছেন কোনো একটা রেগুলেটেড প্রফেশনে, দুবাইয়ের যে গভর্নমেন্টাল ল সেখানে যদি মেনশন করা থাকে যে এই ধরনের জব করার ক্ষেত্রে আপনার প্রি লাইসেন্সিং প্রয়োজন, তাহলে অবশ্যই সেই লাইসেন্সটা নিতে হবে। দুবাইয়ের গভর্নমেন্ট যদি দেখায় যে এই একই প্রফেশন যেটা দুবাইতে করতে কোনো লাইসেন্সিংয়ের প্রয়োজন নেই, সেটি আপনি প্র্যাকটিস করেছেন, কিন্তু কানাডাতে করার জন্য সেটার আপনার লাইসেন্সিংয়ের প্রয়োজন আছে। তো তখন কানাডাতে এসে যদি একই ধরনের আপনি জব কেউ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই লাইসেন্সটা নিয়ে করেছেন নাকি লাইসেন্স ছাড়া করেছেন, এই বিষয়গুলো খুব খেয়াল করা হবে। তো এই জন্য রেগুলেটেড প্রফেশন যারা আপনি দেখাবেন তাদের খুবই কেয়ারফুল হতে হবে। এখানে একটু ব্যাখ্যা করি আরও। For regulated occupations, certificates of qualification detailing that you are eligible to practice work that aligns with the lead statement and main duties of your chosen agency. If you are a self-employed, acceptable documentary evidence, কেউ যদি দেখা গেলো যে কোথাও জব করেন না, নিজেই নিজেকে জব দিয়েছেন বা নিজেই নিজে কাজ করতেছেন, সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে acceptable documentary evidence of your work experience may include article of incorporation or other proof of business ownership, record of self-employment income, and documentation from third-party individuals outlining the service provided along with the payment details. তো সেলফ এমপ্লয়েড হলে আপনি যে ডিউটিসগুলো এনওসি করে বা যে ইউনিভার্সিটি চয়েস করেছেন সেটির যে ডিউটিসগুলো আপনি যে পালন করেন, এটা আপনার নিজেকে সার্টিফিকেট দিলে হবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো থার্ড পার্টি, ধরেন যে আপনি কোনো একটা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কোনো একটা কাজ করেছেন, তো যে কাজের অভিজ্ঞতা দিয়ে আপনি এখানে আবেদন করেছেন, তো সেটার সার্টিফিকেশন আপনি যার সাথে ডিল করেছেন, যে থার্ড পার্টির সাথে ডিলগুলো করেছেন তাদের মাধ্যমে নেবেন, তাহলে এটা প্রুভ হবে। সেলফ ডিক্লার্ড মেইন ডিউটিস অর এফিডেভিট আর নট অ্যাকসেপ্টেড অ্যাজ ভ্যালিড প্রুফ অফ সেলফ এমপ্লয়েড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন কোশ্চেন অ্যারাউন্ড সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। Many Canadian immigration stream do not recognize self-employed work experience as eligible work experience. এখানে একটি বিষয় খুব ভালো করে খেয়াল করবেন, সব ধরনের ইমিগ্রেশন স্ট্রিম কিন্তু আপনার সেলফ এমপ্লয়েড আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাউন্ট করে না। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো পার পেয়ে যাবেন বা সুযোগ পাবেন। ইন অ্যাডিশন, ইফ ইউ ক্লেম কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কেউ বলেন যে আমি কানাডাতে জব করেছি, কানাডাতে জবের অভিজ্ঞতা আছে, সেটার আলোকে যদি আপনি এখানে পিআরের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে এটা এই বিষয়গুলো খেয়াল করুন। হুইচ ক্যান গ্রেটলি ইনক্রিজ ফর ন্যাশনাল এলিজিবিলিটি ফর কানাডিয়ান ইমিগ্রেশন, ইউ মে নিড টু প্রুভ টু বি রিভিউইং ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ আর লফুলি এমপ্লয়েড, অর্থাৎ আপনি সব আইন কানুন মেনে এখানে আপনি জবটা পেয়েছেন কিনা একটু ভালো করে খেয়াল করতে হবে। তো সম্প্রতি সময়ে আমাদের সেমিনারে যে সমস্ত ভাই বোনেরা ছিলেন যারা কানাডা থেকে যুক্ত হয়েছিলেন, তাদের অনেকে তো কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসায় আছেন। আপনারা যদি কেউ শুনে থাকেন ভালো করে খেয়াল করুন এখানে বিষয়টা। আপনারা যখন পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করবেন, আপনারা যেভাবেই কানাডাতে আসুন না কেন, তখন কিন্তু ভালো করে এখানে যাচাই বাছাই করা হবে যে আপনি যে এমপ্লয়মেন্ট লেটার নিয়ে এখানে জব করতেছেন সেটা লিগাল ছিল কিনা, লফুলি আপনাকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবে 100% সেটা বলতেছি না, খেয়াল করার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আপনি যাতে কোনো ধরা না পড়েন বা কোনো জায়গায়
এখানে আটকে না যান সেই বিষয়টা ওগুলো খেয়াল করতে হবে। আপনি প্রয়োজনে এমপ্লয়ারের কাছ থেকে আগেই সব কিছু ডকুমেন্টগুলো ঠিকঠাক করে নেবেন। দিস ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর PR applicants through the Canadian work experience under which self-employed work experience is ineligible and Canadian work experience is a qualifying eligibility factor. এবার আসি, ইন কেসেস হোয়ার Canadian work experience is claimed and self-employed work experience is ineligible, you must demonstrate to an IRCC that your skilled work experience in Canada was obtained through authorized employment by a third party. তো কানাডাতে যে জবের অভিজ্ঞতা আপনারা দেখাবেন সেটা অবশ্যই এখানে যেটা আবার বলতেছি, ওখানে লর কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে অথরাইজড এমপ্লয়মেন্ট অথরিটির কাছ থেকে আপনার এই এক্সপিরিয়েন্স লেটারটা নিতে হবে, কোনো থার্ড পার্টির কাছ থেকে। এখানেও আপনি নিজেকে অভিজ্ঞতা সনদপত্র দিলে হবে না। এবার কানাডাতে আপনি যদি জবের অভিজ্ঞতা শো করেন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স লেটারের সাথে সাথে আরও যে ডকুমেন্টগুলো এখানে দিতে হবে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কপি অফ ইউর মোস্ট রিসেন্ট T4 ট্যাক্স ইনফরমেশন স্লিপ। এই T4 ট্যাক্স যে আপনি দিয়েছেন তার ইনফরমেশন স্লিপটি দিবেন। নোটিশ অফ ট্যাক্স অ্যাসেসমেন্ট ইস্যুড বাই দি কানাডা রেভিনিউ এজেন্সি CRA। এরপরে এই সাফিসিয়েন্ট কম্বিনেশন অফ আদার সাপোর্টিং ডকুমেন্টেশন বাই দিস ইফেক্ট, ফর এক্সাম্পল এমপ্লয়ার রেফারেন্স লেটার্স কভারিং অল ক্লেম পিরিয়ডস অফ কোয়ালিফাইং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এরপর ইন কেস হোয়ার T4 অ্যান্ড NOA ইজ নট অ্যাভেলেবল, যদি কারো এইগুলো না থাকে তাহলে তাদের জন্য কি অল্টারনেটিভ ডকুমেন্টস দ্যাট মে হেল্প ভ্যালিডেট দি অ্যাপ্লিক্যান্টস Canadian work experience include, এখানে আরও যেগুলো দিতে পারেন, an employment record or letter from the Canadian employer, employment contracts, এরপর হচ্ছে পে স্টাফ। এগুলো অল্টারনেটিভ হিসেবে দিতে পারেন যদি T4 দিতে না পারেন, বা আপনি এখানে যে NOA চাওয়া হয়েছে সেগুলো আপনি যদি দিতে না পারেন তখন এইগুলো আপনার অল্টারনেটিভ হিসেবে আপনি দিতে পারেন। টু অ্যাসেস whether you are an employer or self-employed during your claim Canadian work experience, IRCC officers will evaluate a number of factors. এখানে যে বিষয়গুলো যাচাই বাছাই করবে, দেখুন, the extent of your control or independency regarding how and when the work was carried out and the method used to complete the task. 2 number হচ্ছে whether you own or supply the tools and equipment used to perform the work. এরপর the level to which you are required to carry out the work personally and whether you are permitted to subcontract or hire others to assist with completing the task. তো এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল করুন। এরপরে আরেকটা বিষয় বলা হচ্ছে the degree of financial risks undertaken by you, such as needing to make investment to complete the work or deliver services, and whether the worker can make business decision and influence the potential for profit or risks of loss, distinct from opportunity to earn commission or performance-based business. Any other applicable considerations including written contracts. As such, documents that you can provide to better prove that you did not exercise a controlling interest in the company of your employment, did not subcontract workers, and had minimal financial investment in your employer's company may prove beneficial in proving your legal employment with an authorized third party. তো authorized third party যে লেটার আপনি দিবেন সেটার ক্ষেত্রে এখানে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, এগুলো ফলো করে সেগুলো নিতে হবে। কোশ্চেন অ্যারাউন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ রেগুলেটেড প্রফেশন, এটা নিয়ে তো আমরা একটু কথা বলেছি, এটা নিয়ে আর বিস্তারিত ব্যাখ্যা করবো না। যে রেগুলেটেড প্রফেশনে আপনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করেন তাহলে অবশ্যই সেটার জন্য আপনি অথরাইজ কিনা, আপনার সেই লাইসেন্সটা আছে কিনা, এগুলো খুব ভালো করে চেক করা হবে। আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে জব করেন, কানাডাতে আপনি যে দেশের সিটিজেন সেটার বাইরে আপনি হয়তো দেখা গেলো যে অন্য দেশে জব করতেছেন, সেখান থেকে কানাডাতে যেতে চাচ্ছেন, সেই কান্ট্রির সব কিছু মেনে চলেছেন কিনা সেগুলো খুব ভালো করে খেয়াল করা হবে। এখানে একটা নোট, ইন সাম PR applications the onus may be on you to identify what requirements need to be met to practice your profession in the country you are claiming work experience. In cases where IRCC officers have doubt about your work experience in a regulated profession, you may need to respond with documents that can corroborate that you have made professional requirement to practice, including document attesting to your work experience in the regulated profession.
এখানে যে রেগুলেটরি প্রফেশনে কেউ এখানে যদি আবেদন করেন তাহলে তার যে ডকুমেন্টগুলো দিতে হবে, এখানে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, রিসিপ্ট অফ ওয়ার্ক রেন্ডার্ড, রিভিউজ অ্যান্ড অ্যাপ্রাইজাল অফ ওয়ার্ক ডান, সার্টিফিকেট তো থাকবেই, ফরেন ক্রিডেন্সিয়াল earned over the course of becoming certified to practice your occupation abroad, certificate of completion of education credentials to prepare you to practice your profession, and offer of employment to work in the capacity of the chosen regulated profession. তো এই ডকুমেন্টগুলো এখানে আপনাকে অ্যাডিশনালি অ্যাড করতে হবে। এখানে আরেকটি নোট আপনাদের জন্য, ইমিগ্রেশন অফিসার যদিও সাধারণত স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করেন যখন তারা এখানে অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করেন, তো সেক্ষেত্রে তারা ফার্দার ডকুমেন্টেশন এখানে চাইতে পারে, বিশেষ করে ডিসক্রিপশন অফ রিভিউ ইমিগ্রেশন অফিসার, তারা যে অফিসার যেটা মনে করবে আপনার ফাইলটি প্রসেস করতে গেলে অফিসার টু অফিসার ভ্যারি করবে। সেক্ষেত্রে ইন দিস ইনস্ট্যান্সেস অ্যাপ্লিকেশনস and the degree and which applicants can clear up misunderstanding or provide satisfactory additional information are reviewed at the discretion of the preceding IRCC official. তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। এখানে মূলত জব এক্সপিরিয়েন্স লেটার শো করতে গিয়ে আপনারা অনেক বিড়ম্বনায় পড়তে পারেন, সেক্ষেত্রে অ্যাডিশনাল অনেক ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। কী কী ডকুমেন্ট লাগতে পারে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি ডকুমেন্টগুলো প্রপার ওয়েতে দেন এবং একটা এক্সপ্লেনেশন লেটার আপনি দিতে পারেন যে আপনি যে প্রফেশনটা এখানে দেখিয়েছেন সেটি প্রকৃতপক্ষেই আপনি এখানে আসেন এবং কীভাবে সব কিছু অ্যালাইন করেন, সব কিছু আপনার ব্যাখ্যা আলাদা করে দিতে হতে পারে। তো এগুলো যদি আপনারা এভাবে করেন তাহলে আশা করা যায় যে আপনাদের ভিসার অ্যাপ্লিকেশনটি রিফিউজ হবে না এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টি নিয়ে ইমিগ্রেশন অফিসের কনফিউশন দূর হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।